আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করবে। আমাদের আজকের বিষয় অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস। অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমসের মৌলিক বিষয় জানার জন্য আমরা গত ক্লাসে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং সিস্টেমস এ বিষয়ে আলোচনা করেছি। তার এই ধারাবাহিকতায় আজকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানব। মূলত অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বা হিসাব বিজ্ঞানের নীতিমালার কোর বিষয়টা হলো জিএএপি, গ্যাপ বা জেনারেলি অ্যাকাউন্টিং কনসেপ্ট প্রিন্সিপালস। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা ধারণাগত কাঠামো মূলত হিসাব বিজ্ঞানের প্রায়োগিক নীতিমালাকে বোঝানো হয়েছে। 1973 সালে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড বা এফএএসবি প্রতিষ্ঠার পর থেকেই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং উন্নয়নের জন্য বিস্তারিত পদক্ষেপ গ্রহণ করছে। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং তিনটা স্তর বা ধাপ বা লেভেল আছে। ফার্স্ট লেভেল হলো অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য। এখানে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্টস এসএফএসি স্পাক 1 এখানে আলোচনা করছে। স্পাক 1 বা এসএফএসি I mean Statement of Financial Accounting Concepts 1 হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে বিজনেস এন্টারপ্রাইজ নিয়ে কাজ করে থাকে। এফএএসবি বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যে সকল নিয়ম নীতি প্রণয়ন করে তা এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং বৃহৎ কর্পোরেশনের তথ্য সরবরাহ করে থাকে। স্পাক 1 বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট 1 এই কাজটি করে থাকে। বিশেষ করে যৌথ মূলধনী কারবারে এই সকল তথ্যের সর্বোচ্চ ব্যবহারকারী হয়ে থাকে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড বা এফএএসবি নিয়মকানুন তৈরি করে তা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি, বাংলাদেশের ক্ষেত্রে বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর মাধ্যমে প্রয়োগ করে থাকেন। কেননা এসইসিই পাবলিক কোম্পানিজের উপর আইন প্রয়োগ করার ক্ষমতা রাখে। স্পাক 1 বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট 1 তথ্য প্রণয়ন ও সরবরাহের ক্ষেত্রে তিনটি উদ্দেশ্যকে বিশেষ গুরুত্ব প্রদান করে। নাম্বার 1, কি প্রসঙ্গে তথ্য প্রদান করা হবে। 2, কি উদ্দেশ্যে সাধনে এই তথ্য ব্যবহার করা হবে। 3, এই সকল তথ্যকে কে বা কারা ব্যবহার করবেন। এই বিষয়টা হলো লেভেল 1 বা ফার্স্ট লেভেল অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর প্রথম উদ্দেশ্য। সেকেন্ড লেভেল বা স্তর, দ্বিতীয় স্তর, সেখানে আলোচনা করছে
কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং এবং এই বিষয়ে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট 2 বিস্তারিত ধারণা দিয়েছে। ইসফাক 2 তে বলেছে এক্ষেত্রে দুটি গুণাবলীর কথা আলোচনা করা হয়েছে। এই গুণাবলী দুটি দ্বারা হিসাব তথ্য যাচাই বাছাই পূর্বক গ্রহণ বা বর্জন এর সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। একাধিক ইনফরমেশনের মধ্যে অধিকতর ভালোটি গ্রহণ করা হয়, খারাপটিকে বর্জন করা হয়। প্রাইমারি কোয়ালিটিস বা প্রাথমিক গুণাবলী। আর্থিক তথ্য ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুটি মানদণ্ড বা ভিত্তি ব্যবহার করা হয়ে থাকে, যা নিম্নে আলোচনা করা হলো। এ, রিলিভেন্স বা প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা বলতে একটি তথ্য সিদ্ধান্ত গ্রহণে কতটুকু সম্পৃক্ত তা বোঝানো হয়। প্রাসঙ্গিকতা কোনো তথ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। Relevance information has either predictive value or feedback value or both. অর্থাৎ প্রাসঙ্গিক তথ্যের পূর্বাভাস প্রদানের ক্ষমতা এবং ফিডব্যাক বা ফলাবর্তন ক্ষমতা অথবা অবশ্যই যে কোনো একটি থাকতে হবে। রিলেভেন্স তথ্যটি সময়োপযোগীও থাকতে হবে। সুতরাং প্রাসঙ্গিক তথ্যের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রিডিক্টিভ ভ্যালু অর্থাৎ পূর্বাভাস প্রদানের ক্ষমতা। এখানে একটু বলি প্রিডিকশন প্রিডিক্টিভ অর্থাৎ অনেকটা হাত দেখে গণনা করার মতো, কিন্তু হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে প্রিডিকশন বেসড অন প্রবাবিলিটি। প্রবাবিলিটি কামস ফ্রম প্রিভিয়াস ডাটা, অর্থাৎ পূর্বের ডাটাগুলি থেকে আমরা প্রবাবিলিটি পাই, প্রবাবিলিটি থেকে আমরা প্রিডিকশন করতে পারি। সেকেন্ড অপশন হলো ফিডব্যাক ভ্যালু অর্থাৎ ফলাবর্তন। কোন প্রতিষ্ঠানের অতীত কার্যাবলী পরিমাপ করা, ত্রুটি বিচ্যুতি ও সম্ভাবনা যাচাই করাকে ফিডব্যাক ভ্যালু বলে। এখানে প্রতিষ্ঠানের শর্ট অ্যানালাইসিসটা গুরুত্বপূর্ণ। শর্ট হলো স্ট্রং, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের ফিডব্যাক পেতে হলে শর্ট বা স্ট্রং, উইকনেস, অপরচুনিটি, থ্রেট এই মেথডটি ব্যবহার করে ফিডব্যাকটা পাওয়া যাবে। 3 নম্বর হলো টাইমলাইননেস অর্থাৎ সময় উপযোগিতা। যে কোনো তথ্যের প্রাসঙ্গিকতার অন্যতম মাপকাঠি হচ্ছে সময় উপযোগিতা। তথ্যটিকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশিত হইতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য প্রকাশ করতে না পারলে তা অপ্রাসঙ্গিকতা তথ্য হিসেবে প্রতীয়মান হবে। আমরা বলছিলাম প্রাথমিক গুণাবলীর প্রথম রিলেভেন্স অর্থাৎ প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতার তিনটা বিষয় আমরা বলছি যে প্রিডিক্টিভ ভ্যালু, ফিডব্যাক ভ্যালু এন্ড টাইমলাইননেস। এখন ইসফাক 2 এর সেকেন্ড অপশন হলো প্রাইমারি কোয়ালিটিস ফার্স্ট অপশন, সেকেন্ড হলো রিলায়েবিলিটি অর্থাৎ নির্ভরযোগ্যতা। রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা। নির্ভরযোগ্যতা হলো নির্ভরযোগ্য তথ্য বলতে তথ্যটি ভুল ত্রুটি এবং পক্ষপাত মুক্ত হতে হবে। তথ্যটি উপস্থাপনায় বিশ্বাসযোগ্যতা থাকতে হবে অর্থাৎ বাস্তবসম্মত হতে হবে। তথ্যের নিরপেক্ষতা থাকতে হবে। সুতরাং নির্ভরযোগ্যতা বলতে তিনটি মূল বিষয়ে বিবেচ্য: ভেরিফাইবিলিটি, রিপ্রেজেন্টেশনাল ফেথফুলনেস এন্ড নিউট্রালিটি। অর্থাৎ রিলায়েবিলিটি হতে হলে আমাকে তিনটা বিষয় তার গুণাবলী থাকতে হবে, তিনটা যোগ্যতা থাকতে হবে। এক হলো ভেরিফাইবিলিটি বা প্রমাণযোগ্যতা, রিপ্রেজেন্টেশনাল ফেথফুলনেস বা বিশ্বস্ত উপস্থাপনা, এবং নাম্বার 3 নিউট্রালিটি বা নিরপেক্ষতা। নাম্বার 1 ভেরিফাইবিলিটি বা প্রমাণযোগ্যতা। প্রমাণযোগ্যতা বলতে আমরা বুঝি কোনো তথ্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক
পরীক্ষা নিরীক্ষা করা হলে একই ফলাফল প্রকাশ পাবে তা বোঝানো হয়। দেন রিপ্রেজেন্টেশনাল ফেথফুলনেস, বিশ্বস্ত উপস্থাপনা। প্রকাশিত সকল তথ্য বাস্তবতার সাথে মিল রেখে উপস্থাপন করতে হবে। যেমন কোনো কোম্পানি বার্ষিক বিক্রয় 1 কোটি টাকা বলে উপস্থাপন করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল যে মোট বিক্রয় 80 লক্ষ টাকা। কোম্পানি 20 লক্ষ টাকা সম্ভাব্য বিক্রয় ধরে উপস্থাপন করা হয়েছে, তাহলে এটি বিশ্বস্ত উপস্থাপন হয়নি। থার্ড, নিউট্রালিটি বা নিরপেক্ষতা। কোনো ব্যক্তি বা গোষ্ঠী পক্ষ হয়ে কোনো তথ্য প্রকাশ করা যাবে না। তথ্যটি অবশ্যই নিরপেক্ষ সংশ্লিষ্ট সবার জন্য সার্বজনীন হতে হবে, ইউনিভার্সাল হতে হবে। যেমন পক্ষপাত দুষ্ট হয়ে ভুয়া খরচ দেখে নিট লাভ কম প্রদর্শিত হলে কোম্পানির ইপিএস, আর্নিং পার শেয়ার কমে যাবে এবং শেয়ার মালিকানা ক্ষতিগ্রস্ত হবে। একে নিরপেক্ষতা বলা যাবে না, অর্থাৎ একে নিউট্রালিটি বলা যাবে না। The accounting information must be neutral. It cannot be selected or prepared or presented to favor one set of interest user over another. তাহলে আমরা বলছিলাম যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন বা SFAQ 2 এক নম্বর বৈশিষ্ট্য বলছিলাম প্রাইমারি কোয়ালিটিস, এবং এর বলছিলাম যে তিনটা একটা প্রাইমারি কোয়ালিটিস এর রিলেভেন্স, রিলায়েবিলিটি। এখন এই রিলেভেন্সের ভিতরে আমরা বলেছিলাম যে প্রিডিকশন বা পূর্বাভাস প্রদানের ক্ষমতা, ফিডব্যাক ভ্যালু বা ফলাবর্তন ক্ষমতা, এবং টাইমলিনেস বা সময় উপযোগিতা। এরপর আমরা বলছিলাম যে প্রাথমিক গুণাবলী দুইটা, প্রাসঙ্গিকতা রিলেভেন্স এন্ড রিলায়েবিলিটি অর্থাৎ নির্ভরযোগ্যতা। নির্ভরযোগ্যতা আবার আমরা তিনটা যোগ্যতা বা গুণাবলী আমরা এখানে বলেছি। একটা ছিল ভেরিফাইবিলিটি বা প্রমাণযোগ্যতা, রিপ্রেজেন্টেশনাল ফেথফুলনেস বা বিশ্বস্ত উপস্থাপনা, এবং নিউট্রালিটি বা নিরপেক্ষতা। এখন SFAQ 2 বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট 2 নাম্বার সেকেন্ড যে কোয়ালিটিস বা গুণাবলী সেটা আমরা বলবো, সেটা হলো সেকেন্ডারি কোয়ালিটি অর্থাৎ মাধ্যমিক গুণাবলী। প্রথমে বলছিলাম প্রাথমিক গুণাবলী, প্রাইমারি কোয়ালিটিস, এখন বলবো আমরা সেকেন্ডারি কোয়ালিটিস বা মাধ্যমিক গুণাবলী। মাধ্যমিক গুণাবলীকে আবার আমরা দুইটা বিষয়ে বিশেষ করে উল্লেখ করতে পারি। একটা হলো কম্পারেবিলিটি বা তুলনাযোগ্যতা, সেকেন্ড হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। কম্পারেবিলিটি বা তুলনাযোগ্যতা, একই ধরনের তথ্য একই রকম প্রতিষ্ঠানের ক্ষেত্রে তুলনাযোগ্য হতে হবে। আর্থিক বিবরণী ও অন্যান্য প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। অ্যাকাউন্টিং ইনফরমেশন দ্যাট হ্যাজ বিন measured and reported in a similar manner for different enterprise is considered comparable. সেকেন্ড, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। যদি হিসাব তথ্য প্রস্তুতে নমনীয়তা নীতি চালু রয়েছে, তথাপি প্রতি বছর ধারাবাহিক নিয়ম অর্থাৎ পূর্ববর্তী বছরের সাথে সঙ্গতি রেখে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। ধরি কোম্পানি এক্স তাদের মজুদ পণ্য মূল্যায়নের প্রথম বছর ফিফো ইনভেন্টরি সিস্টেম ব্যবহার করেছে, ফিফো অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে ধারাবাহিকতা রক্ষার জন্য প্রতিষ্ঠানটিকে পরবর্তী বছরে ফিফো অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট ইনভেন্টরি মেথডটি ব্যবহার করবে, অর্থাৎ এখানে লিফো বা অন্যান্য যে মেথড আছে সেই মেথড তারা যাবে না, অর্থাৎ এখানে কনসিস্টেন্সি থাকতে হবে। তাহলে আমরা লেভেল 1 আমরা দেখলাম যে কোয়ালিটির অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সেকেন্ড লেভেলতে বলছি আমরা যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং অর্থাৎ SFAQ 2 হিসাব বিজ্ঞানের গুণবাচক বৈশিষ্ট্য। এখন আমরা দেখব থার্ড লেভেল রিকগনিশন এন্ড মেজারমেন্ট কনসেপ্ট অর্থাৎ স্বীকৃতি এবং পরিমাপকের ধারণাসমূহ।
স্বীকৃতি এবং পরিমাপকের ধারণা সমূহ, রিকগনিশন অ্যান্ড মেজারমেন্ট কনসেপ্ট। এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: অ্যাজাম্পশনস বা অনুমান, প্রিন্সিপালস বা নীতি, কনস্ট্রেন্ট বা সীমাবদ্ধতা। অ্যাজাম্পশনস বা অনুমান সমূহ অ্যাজাম্পশনস বা অনুমান সমূহ আবার আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। একটা হলো এন্টিটি বা সত্তা ধারণা, গোয়িং কনসার্ন কনসেপ্ট বা চলমান ব্যবসায় ধারণা, মনিটারি ইউনিট বা মুদ্রা একক, অ্যান্ড পিরিয়ডিসিটি হিসাবকালীন বা সময়কালীন ধারণা। অনুমান সমূহ বা অ্যাজাম্পশনস, আমরা এন্টিটি কনসেপ্টের কথা পূর্ব বলেছি। সত্তা ধারণা অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যক্তি দুটি আলাদা স্বতন্ত্র সত্তা, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব সত্তা রয়েছে, ব্যক্তিরও নিজস্ব সত্তা রয়েছে। ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করার কারণে সেখানে ওনার্স বা মালিকানা সত্তা সৃষ্টি হয়, ফলে সেখানে সে পাওনাদার হিসাবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে ওনার্স ইকুইটি হিসাবে আসে। আর প্রতিষ্ঠান যেহেতু নিজস্ব সত্তা রয়েছে, সেজন্য প্রতিষ্ঠানের যারা পাওনাদার বা মালিক বা অন্যান্য, সেখানে এই জন্য তাদেরকে ক্রেডিট হিসেবে লিপিবদ্ধ করা হয়। The economic activities of an entity can be accumulated and reported in manner that assumes the entity is separate and distinct from its owner or other business units. অর্থাৎ আমরা বলছি এই অনুমানের মাধ্যমে ব্যবসায়ীকে ব্যক্তি মালিকানা বা শেয়ার মালিক হতে ভিন্ন সত্তা হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ ব্যক্তি এবং প্রতিষ্ঠান স্বতন্ত্র আলাদা সত্তা থাকবে। নেক্সট আমরা বলছি গোয়িং কনসার্ন কনসেপ্ট বা চলমান ধারণা। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন ইনকর্পোরেশন অর্থাৎ শুরু করবে ব্যবসা, ওই প্রতিষ্ঠানটা চলতে থাকবে চলমান ধারণা অনুসারে, যদি না প্রতিষ্ঠানটা যারা উদ্যোক্তা বা এন্টারপ্রেনার বা শেয়ার হোল্ডার তারা বন্ধ করে না দেয়, অথবা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত না হয়। অর্থাৎ আইনগত বাধ্যবাধকতার ছাড়া অন্য কোনো কারণে ওই প্রতিষ্ঠানটাই বন্ধ হবে না, যদি না প্রতিষ্ঠানটি তার মালিক বা শেয়ার হোল্ডাররা বন্ধ না করে বা আদালত কর্তৃক বন্ধ ঘোষণা বা দেউলিয়া ঘোষণা করা না হয়। In absence of contrary information, a business is assumed to remain in existence for an intermediate period of time. প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে চলতে থাকবে অনদূর ভবিষ্যতেও কারবারটি স্বাভাবিক কার্যকলাপ চলমান অস্তিত্ব বজায় রাখবে। এই ধারণাটিকে চলমান ধারণা বলে, অর্থাৎ এই কারবারটিকে বন্ধ করার উপায় আপাতত নেই। চলমান ধারণার কনসেপ্টের মাধ্যমে আমরা ব্যবসাটিকে চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট এই দুই ভাগে ভাগ করতে পারি। চলতি সম্পত্তি দুই ভাগে, কারেন্ট অ্যাসেট অ্যান্ড ফিক্সড অ্যাসেট, এবং দায়কে চলমান ধারণা অনুসারে সম্পত্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কারেন্ট অ্যাসেট অ্যান্ড ফিক্সড অ্যাসেট, এবং দায়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড লং টার্ম লায়াবিলিটিস। এটা কেন?
অর্থাৎ একটা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান যখন উদ্যোক্তাগণ উদ্যোগ গ্রহণ করে শুরু করেন, প্রতিষ্ঠানটা থেকে তারা সুবিধা পেতে চান, অর্থাৎ আর্থিক সুবিধা বলতে এখানে তারা লাভ বা ডিভিডেন্ড বা লভ্যাংশ পেতে চান। সেজন্য একটা নির্দিষ্ট সময় শেষে, সাধারণত 1 বছর শেষে, ওই প্রতিষ্ঠানটির আর্থিক মূল্যায়ন অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়। এর ফলে ওই প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট টাইমে বা একটা নির্দিষ্ট সময় শেষে সম্পত্তি এবং দায় সমান হয়। এবং সেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে গেলে আমরা আর্থিক অন্যান্য প্রতিবেদন প্রস্তুত করি, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। এখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে প্রতিষ্ঠানের আমরা লাভ, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে গ্রোস প্রফিট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা নেট প্রফিট পেয়ে থাকি। আমরা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মাধ্যমে কোথাও অ্যাপ্রোপ্রিয়েশন থাকলে দরকার হলে সেটা করে নেট প্রফিটটা সরকার ট্যাক্স দিয়ে, বাকিটা বিভিন্ন রিজার্ভে যদি লাগে সেখানে আমরা ট্রান্সফার করি এবং অবশিষ্ট টাকা যারা শেয়ার হোল্ডার তাদের ভিতরে ডিভিডেন্ড হিসেবে বা লভ্যাংশ হিসেবে বন্টন করি। তারপরে 3 নম্বরে আমরা বলতে পারি যে এখন এটা যে মনিটারি ইউনিট অ্যাজাম্পশনস অর্থাৎ মুদ্রার একক অনুমান, অর্থাৎ প্রত্যেকটি লেনদেন টাকার অঙ্কে মূল্যায়িত হতে হবে। অর্থাৎ লেনদেনগুলি যদি মনিটারি কনসেপ্ট অ্যাজাম্পশনে মেজারমেন্ট করা না যায় তাহলে সেটাকে লেনদেন হিসেবে আমরা গণ্য করব না। অর্থাৎ ধরি প্রতিষ্ঠানের নগদ 50,000 টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ এখানে আমরা এটা কিন্তু টাকার অঙ্কে মূল্যায়িত করাই আছে যে 50,000 টাকার লেনদেন, অর্থাৎ এটা মনিটারি অ্যাজাম্পশনস অর্থাৎ টাকা অঙ্কে মূল্যায়িত করা গেছে। আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা এগুলি আমরা যখন কিনবো সেটা আমরা কত টাকা কিনেছি সেটা আমরা টাকা অঙ্কে মূল্যায়িত করতে পারবো। তাহলে এগুলি হলো মনিটারি অ্যাজাম্পশনস। কিন্তু প্রতিষ্ঠানে যদি কোনো দক্ষ অ্যাকাউন্টেন্ট বা কোনো ব্যক্তি মারা যায়, তার ফলে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদীতে ক্ষতি হতে পারবে, তার প্রভাব পড়বে, কিন্তু সেই মৃত্যুটাকে টাকা অঙ্কে মূল্যায়িত করা যাবে না। ফলে তাকে মনিটারি অ্যাজাম্পশনসে যেহেতু মূল্যায়ন করা যায় না, তাকে ট্রানজাকশন বলা যাবে না। সেখানে ক্ষতি হতে পারে সে মৃত্যুর কারণে, কিন্তু সেটা মনিটারি ট্রানজাকশন না, অর্থাৎ সেটা ট্রানজাকশন হিসেবে বিবেচনা করা যাবে না। পিরিয়ডিসিটি অ্যাজাম্পশনস অর্থাৎ হিসাবকাল ধারণা, অর্থাৎ একটা প্রতিষ্ঠান আমরা গোয়িং কনসার্ন কনসেপ্টে দেখেছি যে চলমান থাকে, তাহলে চলমান থাকলে প্রতিষ্ঠানকে চালাতে থাকবে, চলতেই থাকবে, কিন্তু তার থেকে কোনো বেনিফিট পাওয়া যাবে না। সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান থেকে যারা বিনিয়োগ বা উদ্যোক্তা তাদের কোনো বেনিফিট আসবে না, বা সেখান থেকে এক্সটার্নাল যারা স্টেক হোল্ডার বা সুবিধাভোগী তারাও সুবিধা পাবে না। যেমন ইন্টারনাল স্টেক হোল্ডার হলো যারা বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার, এক্সটার্নাল স্টেক হোল্ডার হলো সেখানে সরকারের ট্যাক্স পাওয়ার বিষয় আছে, অন্যান্য আর্থিক সুবিধা পাওয়ার বিষয় আছে, সেগুলি তারা পাবে না। ফলে প্রতিষ্ঠান থেকে একটা নির্দিষ্ট সময় অন্তর তার ব্যবসার হিসাব নিকাশ সম্পাদন করতে হবে এবং লাভ লোকসান নির্ণয় করতে হবে। তাহলে সেখান থেকে সরকারকে যেমন ইনকাম ট্যাক্স, ভ্যাট, এক্সাইজ ডিউটি, অন্যান্য সুবিধা দেওয়া যাবে, তদ্রূপ ইন্টারনাল বা যারা স্টেক হোল্ডার বা বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার উদ্যোক্তা তারাও সেখান থেকে লভ্যাংশ বা ডিভিডেন্ড পেয়ে থাকবে। এই হলো পিরিয়ডিসিটি কনসেপ্ট। তাহলে আমরা দেখছি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং এর ধাপ লেভেল 3-তে আমরা দেখেছি এর 3টা ভাগ ছিল। একটা ছিল অ্যাজাম্পশনস বা অনুমান সমূহ, এর আবার 4টা ভাগে আমরা ভাগ করছি। এন্টিটি কনসেপ্ট বা সত্তা ধারণা, গোয়িং কনসার্ন কনসেপ্ট বা চলমান ধারণা, মনিটারি অ্যাজাম্পশনস, মনিটারি ইউনিট অ্যাজাম্পশনস বা মুদ্রা একক মূল্যায়ন ধারণা, অ্যান্ড পিরিয়ডিসিটি কনসেপ্ট বা সময় বা কাল ধারণা।
এখন আমরা দেখব সেকেন্ড অপশনটা, সেটা হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অর্থাৎ মূলনীতি সমূহ। এখানে আমরা 4টা মূলনীতি দেখতে পাবো। প্রথমত হিস্টোরিক্যাল কনসেপ্ট বা ঐতিহাসিক ক্রয় মূল্য ধারণা। সেকেন্ড, রেভিনিউ রিকগনিশন কনসেপ্ট বা প্রিন্সিপালস, আয় শনাক্তকরণ নীতি, ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি, আয় শনাক্তকরণ নীতি। 3 নম্বর হলো সমন্বয় বা ম্যাচিং প্রিন্সিপালস, এবং 4 নম্বর হলো পূর্ণ প্রকাশ নীতি অর্থাৎ ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস। তাহলে আমরা 4টা প্রিন্সিপালস এখানে পাই: হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট, রেভিনিউ রিকগনিশন কনসেপ্ট বা প্রিন্সিপালস, ম্যাচিং প্রিন্সিপালস অ্যান্ড ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস। হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালস আমরা দেখব যে কোনো সম্পত্তি, স্থায়ী সম্পত্তি যখন আমরা ক্রয় করব এবং সেটা লিপিবদ্ধ করব তার ক্রয় মূল্যের ভিত্তিতে, অর্থাৎ প্রথমে যে মূল্যে আমরা ক্রয় করছি সেই মূল্যে সেটাকে লিপিবদ্ধ করব, বাজার মূল্যে নয়। এটাই হলো হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালস। অর্থাৎ এই নীতি অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো সম্পত্তি যে কোনো মূল্যে ক্রয় করা হয়েছে সে মূল্য হিসাবভুক্ত করতে হবে, অর্থাৎ সম্পত্তি মূল্য বর্তমান বাজার মূল্য দ্বারা প্রভাবিত হবে না। ক্রয় মূল্যের ভিত্তিতে পরবর্তীকালে সকল গণনা কার্য সম্পাদন করা হয়। দায়সমূহ একইভাবে হিসাবে বইতে লিপিবদ্ধ করা হয়। যেমন কোনো প্রতিষ্ঠান ব্যাংক হতে 50,000 টাকা ঋণ গ্রহণ করলো, এক্ষেত্রে পরিশোধের সময় ঋণ হিসাবে 50,000 টাকাই পরিশোধ করতে হবে। হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালস অর্থাৎ সম্পত্তি এবং দায় তার ক্রয় মূল্যে বা প্রথম যে মূল্যে বা যে ট্রানজাকশনটা যে মূল্যে হ্যাপেন্ড হবে, ঘটনাটা ঘটবে, মানি মেজারমেন্ট হবে, সেই মূল্যে আমরা এটা লিপিবদ্ধ করব। সেকেন্ড প্রিন্সিপালস হলো রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালস বা আয় শনাক্তকরণ নীতি। কোনো নির্দিষ্ট হিসাবকালে একটি ব্যবসা প্রতিষ্ঠান কি পরিমাণ উপার্জন করে বা করছে তা নিয়ে এই নীতি কাজ করে। আয় বলতে নগদ অর্থের সকল প্রকার আগমনকে বোঝানো হয়েছে। সম্ভাব্য প্রাপ্তিকেও আয় হিসেবে বিবেচনা করা হয়। বলছি একটা হলো নগদে যেটা হ্যাপেন্ড হবে বা নগদে ঘটবে, আর একটা হলো নগদে হয় নাই কিন্তু ঘটনা ঘটেছে অর্থাৎ সম্ভাব্য, অর্থাৎ বাকিতে যদি বিক্রি করি নগদে না করে সেটাও আমার কিন্তু রেভিনিউ রিকগনিশন হিসেবে আসবে। অথবা এটা হলো নগদ বা টাকা আসার ক্ষেত্রে যদি কোনো আমরা সেবা দিয়ে থাকি নগদে তাহলে সেটাও আসবে, আবার কোনো সেবা যদি আমরা বাকিতে দিয়ে থাকি তাও আসবে। অর্থাৎ ব্যবসার দৈনন্দিন কার্যক্রম যেমন পণ্য বিক্রয় লব্ধ অর্থ, সেবা প্রদানের বিনিময়ে প্রাপ্ত অর্থ, সম্পদের অন্যত্র ব্যবহারের ফলে উপার্জিত আয় ইত্যাদি আয় হিসেবে বিবেচনা করা হয়। হিসাব বিজ্ঞানের নীতি অনুসারে revenue is generally recognized when realized or realizable. And this approach has often been referred to as the revenue recognition principles. অর্থাৎ রাজস্ব আদায় হয় তখনই যখন নগদ টাকার বিনিময়ে সম্পদ হস্তান্তর করা হয় এবং যখন নগদ টাকা পাওয়ার অধিকারে বিনিময়ে হস্তান্তর করা হয়। পণ্যদ্রব্য নগদে বিক্রয় করলে নগদ অর্থ পাওয়া যায়, বাকিতে বিক্রি করলে ভবিষ্যৎ নগদ অর্থ পাওয়ার অধিকার জন্মায়। আয় শনাক্তকরণ নীতি অনুযায়ী উপযুক্ত দুটি আয় হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ রেভিনিউ রিকগনিশন হলো যে আমি কোনো একটা সেবা নগদে দিয়েছি সেটাও আয় হিসেবে গণ্য হবে, আবার আমি নগদে না দিয়ে বাকিতে দিয়েছি সেটাও আয় হিসেবে গণ্য হবে। অথবা কোনো একটা পণ্য নগদে বিক্রি করছি সেটা নগদ হিসেবে আসবে, অথবা পণ্যটি যদি বাকিতে বিক্রি করি তাহলে ভবিষ্যতে আমি টাকাটা পাবো, কিন্তু এটা আমার প্রাপ্তি হয়েছে, ঘটনা ঘটেছে, তাই এটাও রেভিনিউ রিকগনিশন হিসেবে বিবেচনা করা হবে। ম্যাচিং প্রিন্সিপালস বা সমন্বয় নীতি। Accountants attempt to
মেস এক্সপেন্সেস ইনকার্ড হোয়াইল আর্নিং রেভিনিউস উইথ দ্য রিলেটেড রেভিনিউ, অর্থাৎ একটি নির্দিষ্ট হিসাবকালে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সকল ব্যয়সমূহ সম্পূর্ণ হবে বা হয়ে থাকে সে সকল ব্যয় নির্দিষ্ট হিসাবকালের মধ্যে আয়ের সাথে সমন্বয় করতে হবে। অর্থাৎ আয়ের সাথে ব্যয়ের সমন্বয়টা নির্দিষ্ট হিসাবকালের ভিতরে হবে, ওই হিসাবকালের বাইরে বা পূর্বে হবে না। এই নীতি অনুযায়ী খরচকে আয়ের পেছনে, অর্থাৎ খরচকে আয়ের পেছনে পেছনে যেতে হবে, অর্থাৎ আয় যখন হবে তখনই খরচটা সংগঠিত হতে হবে, অর্থাৎ অনেক পূর্বে বা অনেক পরে হলে হবে না। পণ্য বা সেবা বিক্রয় হতে যে রাজস্ব আয় হয়ে থাকে এই আয়োজনে প্রত্যক্ষ পরোক্ষ ব্যয়সমূহ মোট রাজস্ব আয় থেকে বাদ দিতে হবে। অর্থাৎ একটা পণ্য বিক্রি করার ফলে যে আয় হবে, এটা বিক্রি করতে গেলে যে সকল আমার প্রাসঙ্গিক খরচ আছে যেগুলি সংগঠিত হবে সেগুলি ওই বিক্রয়লব্ধ আয় থেকে বাদ দিয়ে দেখাতে হবে। এটাই হলো ম্যাচিং প্রিন্সিপালস। লাস্ট প্রিন্সিপালস 4 নম্বর নীতি হলো ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস, অর্থাৎ পুনঃপ্রকাশের নীতি। এই নীতিটা খুবই গুরুত্বপূর্ণ যে এই নীতি অনুযায়ী আর্থিক বিবরণীতে যে সকল তথ্য বা হিসাব লিপিবদ্ধ করা হয় তার সম্পূর্ণটাই প্রকাশ করতে হবে। প্রতিটি তথ্যই অর্থনৈতিক বাস্তবতার আলোকে বিষয়ভুক্ত করা হয় এবং ব্যবহারকারীর কাছে কোনো তথ্যই গোপন রাখা যাবে না, অর্থাৎ লেনদেন সংক্রান্ত, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো তথ্যই গোপন রাখা যাবে না, অর্থাৎ সব তথ্যই লিপিবদ্ধ হতে হবে। আর লিপিবদ্ধ হলেই তখন সেটা অন্যরা জানতে পারবে এবং তথ্যটা প্রকাশ পাবে। ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল শুনছে, অর্থাৎ হিডেন করা যাবে না বা অতিরঞ্জিত করা যাবে না, উইন্ডো ড্রেসিং করা যাবে না, অর্থাৎ আন্ডার ড্রেসিংও করা যাবে না, অতিমূল্যায়িত করা যাবে না, অবমূল্যায়ন করা যাবে না, সঠিক তথ্যটাই উপস্থাপন করতে হবে। এই সঠিকভাবে সঠিক তথ্যটি সঠিক সময়ে উপস্থাপন করা হলো ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস। ধরি কোম্পানি এক্স 2020 সালে অর্ধবার্ষিক রিপোর্টে 5 কোটি টাকার 9টি মুনাফা দেখায় এবং তারা আশা প্রকাশ করে যে ডিসেম্বর 2020-এর হিসাব বছর শেষে নিট মুনাফা 10 কোটি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের বার্ষিক মুনাফা হয়েছে 8 কোটি টাকা। এই প্রসঙ্গে তারা নোট প্রদান করেছে যে আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থা মন্দা থাকার কারণে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তাদের রপ্তানি 80% কম হয়, তাই এক্সপেক্টেড প্রফিট অর্জন করা সম্ভব হয় নাই। অর্থাৎ এখানে তারা কেন তারা এক্সপেক্টেড করছিল যে তারা 10 কোটি তাদের নেট মুনাফা হতে পারে, কিন্তু সেটা হলো 8 কোটি টাকা। অর্থাৎ কেন কমে গেল? অর্থাৎ আন্তর্জাতিক বাজারে বিরূপ প্রভাব, অর্থাৎ রপ্তানি বিরূপ প্রভাবের কারণে, অর্থাৎ এক্সপোর্ট কমে যাওয়ার কারণে তাদের মুনাফা কম হয়েছে। তাহলে তারা সেটা নোটস আকারে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল হিসেবে সেটা প্রকাশ করবে। তাহলে আমরা ধাপ 3-তে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের প্রথম দেখছিলাম অনুমান সমূহ, অর্থাৎ অ্যাজাম্পশনস। এর 4টা বিষয় ছিল: এন্টিটি কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, মনিটারি ইউনিট কনসেপ্ট এন্ড পিরিয়ডিসিটি কনসেপ্ট। সেকেন্ড অপশনে আমরা বলছিলাম যে প্রিন্সিপালস, অর্থাৎ মূলনীতি সমূহ, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, সেখানে বলছিলাম হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপালস, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালস, ম্যাচিং প্রিন্সিপালস এন্ড ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস। এখন আমরা নাম্বার 3 অর্থাৎ কনস্ট্রেন্ট, সীমাবদ্ধতার 4টা ভাগে ভাগ করছে: কস্ট বেনিফিট, ম্যাটেরিয়ালিটি, ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস এন্ড কনজারভেটিজম। এখানে বলছি আমরা কস্ট বেনিফিট কনস্ট্রেন্টস বা ব্যয় সুবিধা, কস্ট বেনিফিট কনস্ট্রেন্ট, ব্যয় সুবিধা সীমাবদ্ধতা, ম্যাটেরিয়ালিটি অর্থাৎ প্রাসঙ্গিকতা, ইন্ডাস্ট্রি প্র্যাকটিস শিল্পনীতি, কনজারভেটিজম কনস্ট্রেন্ট অর্থাৎ রক্ষণশীলতা। কস্ট বেনিফিট
রিলেশনশিপসটা হলো যে কস্ট যদি হয় তাহলে সেখান থেকে বেনিফিট আসতে হবে, অর্থাৎ কস্ট বেনিফিটের সাথে একটা রিলেশনস আছে, সম্পর্ক আছে। যদি আমি খরচ করি কোনো সুবিধা পাওয়ার জন্য, আর যদি সুবিধা না পাই তাহলে খরচ করে লাভ নেই, অর্থাৎ কস্ট বেনিফিট রিলেশনশিপটা থাকতে হবে। এখানে সীমাবদ্ধতা হলো যে একটি প্রকল্পের ব্যয়িত অর্থের চেয়ে অবশ্যই প্রাপ্য আয় বেশি হতে হবে। যদি কোনো ক্ষেত্রে মোট ব্যয় আয়ের চেয়ে বেশি হয় সেক্ষেত্রে নীতিটি পরিবর্তন প্রয়োজন। এই যে একটা সীমাবদ্ধতা আছে। অনেক সময় লাভ, যেই লাভ করার উদ্দেশ্যে ব্যয় করছি দেখলো যে সেই লাভের চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে গা। যেমন সাম্প্রতিক সময় ইভেলি অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ইভেলি কি করেছে, তারা বেশি ডিসকাউন্টে পণ্য বিক্রি করছে ক্লায়েন্টদের কাছে, ফলে তাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে, অর্থাৎ তাদের ডিফিসিট হয়ে গেছে। এর ফলে তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে। রাষ্ট্র তাদের এই সমস্যা নিয়ন্ত্রণ করার জন্য কিছু নীতিমালা জারি করার চিন্তা ভাবনা করছে। নীতিমালা পাশ হলে হয়তো এই ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা হবে। অর্থাৎ এখানে সীমাবদ্ধতা আছে, অর্থাৎ কস্ট বেনিফিট, অর্থাৎ যে পরিমাণে আমি আয় করব তার চেয়ে ব্যয় বেশি হয় তাহলে সেই নীতিটা আমার কাজে লাগবে না। এখানে সীমাবদ্ধতা থাকবে, এই সীমাবদ্ধতা দূরী করতে হবে, অর্থাৎ আয় অনুপাতে ব্যয় করতে হবে, অর্থাৎ আমার যাতে আয় বেশি হয়। ম্যাটেরিয়ালিটি অর্থাৎ প্রাসঙ্গিকতা, অর্থাৎ এখানে ফুল ডিসক্লোজার প্রিন্সিপালসটা এখানে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রাসঙ্গিক জিনিসটা আনতে হবে, অবশ্যই প্রকাশ করতে হবে। আজকে সময় বেশি নাই, আর একটু আমরা আগামী দিন আবার ডিটেলস বলবো। ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস অথবা শিল্পের কৃষি পণ্যের মূল্যায়নের উৎপাদন মূল্যের পরিবর্তে বাজার মূল্যে নির্ধারিত হয়ে থাকে, সেই বিষয়টা আমরা দেখব। আর কনজারভেটিভ প্রিন্সিপাল অর্থাৎ মজুত পণ্য সবসময় বাজার মূল্য অথবা ক্রয় মূল্য যেটা কম সেটা আমরা নির্ধারণ করব, কারণ বেশি যদি মূল্য নির্ধারণ করি প্রফিট বেশি হবে, সেখানে সরকারকে ট্যাক্স বেশি দিতে হবে, ভ্যাট অন্যান্য জিনিস, এবং মুনাফা বেশি দিতে হবে। ফলে পরবর্তী যখন প্রতিষ্ঠান ওটা সঠিক ওই মূল্যে বিক্রি করতে না পারবে মজুত পণ্য, তখন লোকসানের শিকার হবে। এজন্য কনজারভেটিভ প্রিন্সিপালস অনুসারে পণ্যের মূল্য, মজুত পণ্যের মূল্যায়নের ক্ষেত্রে আমরা বাজার মূল্য অথবা ক্রয় মূল্য যেটা দাম কম সেইটাই আমরা নির্ধারণ করব, ফলে প্রতিষ্ঠান সেফগার্ড বা সেফ লাইনে থাকবে। আজকে মতো এখানে শেষ। তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি।